আজ আমরা যার মুখোমুখি হয়েছি তিনি প্রায় 200-র বেশি নাটক লিখেছেন, সেই নাটক মঞ্চস্থ হয়েছে এবং তার মধ্যে দিয়ে সমাজের যে আঙ্গিক তাকে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন, মানুষকে তার বক্তব্য পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। আমরা আজকে রয়েছি নাট্যকার চন্দন সেনের কাছে। চন্দনবাবু নমস্কার, যে আমাদের সময় দেওয়ার জন্য। এবং প্রথমে আপনাকে যে জিনিসটা জিজ্ঞেস করার, যে নাটকের যে সেকাল এবং একাল, এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এখনকার দিনে অনেক প্রবীণরা বলেন আগেকার দিনের নাটক আহা হা, তার মানে হচ্ছে আগেকার দিনে সব ভালো ছিল, এখনকার দিনে সব খারাপ। ভুল। গিরিশবাবুর 3টে নাটকের বাইরে কোনো নাটক ভালো নেই। রবি ঠাকুরের সব নাটক মানে পাতে দেবার যোগ্য নয় এখন। অথচ আমরা মনে করি অবশ্যই রবি ঠাকুর আমাদের আধুনিক নাটকের অন্যতম পথিকৃৎ, কারণ তিনি প্রথম বলেছিলেন যে নাটকের ভাষা হচ্ছে মনের ভাষা, মুখের ভাষাটা নাটকের ভাষা নয়। সুতরাং রবি ঠাকুরের সংলাপ কথাগুলো এবং তার পরবর্তীকালে যে কোনো নাটকের সংলাপই উৎপল দত্ত বলে গেছেন বাস্তবোত্তর। তার ফলে নাটক মানে আগেকার দিনের নাটক সব ভালো ছিল তা নয়, অজস্র বাজে নাটক ছিল আগেকার দিনে, বেশ কিছু ভালো নাটকও আগেকার সময় ছিল, এখনকার দিনেও তাই। আমাদের যে সময় আমরা কাটিয়ে এলাম, মনোজ মিত্র, মোহিত চট্টোপাধ্যায়, এদের যে সময়টা, এই সময়টা কাটিয়ে এলাম, তাছাড়া উৎপল দত্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, এদের সময়টাও, শম্ভু মিত্র, এদের সময়টা আমরা কাটিয়ে এলাম। সবটা মিলে বলতে ইচ্ছে করে যে থিয়েটার এক এক সময়ে এক এক রকমভাবে প্রতিকূলতাকে লড়াই করে বেঁচে থেকেছে। একটা সময়ও থিয়েটার কিন্তু একটা অনুকূল অবস্থার মধ্যে ছিল না। কিন্তু শিশির ভাদুরী বলেছিলেন যে রবি ঠাকুরকে বলে প্রত্যক্ষভাবেই বলেছিলেন যে আপনি ঠাকুর বাড়ির জন্যই শুধু লিখে গেলেন নাটক, আরে আমাদের জন্য নাটক লিখুন, যে নাটক হাজার হাজার সাধারণ দর্শক বুঝবে। আপনার এই নাটক আমাকে দিন, তো আমি। তখন রবি ঠাকুর এই কথা শুনে এই তরুণ একটি মানুষ তার সামনে দাঁড়িয়ে বলছে, যখন রবি ঠাকুর হয়ে গেছেন, হাসতে শুরু করবেন না কাঁদবেন তিনি বুঝতে পারছেন না, কিন্তু তিনি অদ্ভুতভাবে তিনি কথা রাখলেন। তিনি তাকে নাটক দিলেন, দিয়ে বললেন যে জায়গাগুলো আমার ভালো লাগবে না সেগুলো আমি উড়িয়ে দেবো, আপনি আবার নতুন করে লিখবেন আমার কথা অনুযায়ী। সে অনুযায়ী রবি ঠাকুর লিখেছিলেন। রবি ঠাকুরও যখন করছেন নাটক দেখছেন, সাধারণ রঙ্গালয়ে যখন তার নাটক হচ্ছে, রবি ঠাকুর চমকে উঠছেন, আরে এইরকম সংস্কৃত স্তোত্র বলছে, কি অসাধারণ! এইসব মেয়েরা আমাদের ঠাকুরবাড়ির মেয়ের মতো, তার চেয়েও শিক্ষিত। পরে শোনা গেল যে এটা নিরক্ষর, এই রেড লাইট এলাকা থেকে রেড লাইট এলাকা থেকে এসেছে গিরিশবাবুর কাছে, এসে বলেছে যে আমাকে নাটকে নিন, আমি একটু নবজীবন পাই। এবং তারপরে গিরিশবাবুরা তাকে ট্রেনিং দিয়ে এই সংস্কৃত শ্লোক বলাচ্ছেন, যা কিছু বলছে, সংলাপ বলছে, সব হচ্ছে ওই গিরিশবাবুদের ইচ্ছা। এইভাবে দেখা যাচ্ছে যে মানুষ থিয়েটারকে ভালোবাসছে। তখন তো থিয়েটার ছাড়া আর কোনো প্রমোদ মাধ্যম ছিল না, আমাদের কিচ্ছু ছিল না, রেডিও ছিল না, সর্বজন মানে সবার দখলে রেডিও ছিল না, টিভির প্রশ্নই তো নেই, এক দূর দূরান্তের সিনেমা ছিল, একমাত্র নাটক এবং পালাগান। আরও যে বিষয়, যে নাটক কি এখনকার যে নাটক, মানুষের যে ভাষা, যেটা আপনি বলছিলেন যে একমাত্র মাধ্যম ছিল নাটক এবং তার মধ্যে দিয়ে মানুষের ভাষা উপস্থাপিত হতো, এখন বিভিন্ন মাধ্যম রয়েছে, কিন্তু আমি পার্টিকুলার নাটকের ক্ষেত্রে জিজ্ঞেস করব আপনাকে, যে নাটক কি এখন মানুষের সেই ভাষা তুলে ধরতে পারছে? আমার মনে হয়েছে এই যে রেডিও এলো, টিভি এলো, সিনেমা এলো, তখন বলা হলো গেল নাটক গেল। তারপরে আবার টিভি চলে এলো, গেল নাটক গেল। এখন হাতে হাতে মোবাইলে লোকে দেখছে। এখন টিভিও মানে হয়ে গেছে, বাতিলের দলে হয়ে যাচ্ছে টিভিও, মোবাইলেই লোকে সব কিছু দেখতে পাচ্ছে।
তাহলে এর ফলে নাটক কি খুব আরও সংকটে পড়লো? না, একদমই না। বরঞ্চ নাটক একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে প্রতিবারে, এবং চ্যালেঞ্জকে সে জয় করে ফিনিক্স পাখির মতো আবার জিতে যাচ্ছে, প্রত্যেকবার জিতছে। বরঞ্চ যেটা আগেকার দিনের আমাদের প্রথম কৈশোরে যৌবনে যে চ্যালেঞ্জটা ছিল না, এখন চালাকির দ্বারা মহৎ কাজ হওয়ার কোনো উপায় আর নেই। এখন নাটক করতে হবে চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে। এমন নাটক করো যে নাটক দর্শককে টিভি, সিরিয়াল কিংবা মোবাইল থেকে তোমার হলে নিয়ে আসবে, তোমার নাটক দেখাবে, তো লোকে বুঝবে না না না, আমার সময়টা নষ্ট হয়নি, বরং এটাই ভালো, এটাই জীবিত মানুষের সঙ্গে জীবিত মানুষের ইন্টারাকশনের আসল সংলাপ। তার ফলে আমি বিশ্বাস করি এই সময়েও নাটক নতুন নতুন দিশা দেখাচ্ছে নাটক, এটাই নাটকের কাজ। নাটকের ওপর রাষ্ট্রের থাবা বিভিন্ন সময় আমরা দেখি যে নাটকের ক্ষেত্রে তার উপর একটা সরকারির একটা কি বলবো যে প্রভাব, সেই বিষয়টা অনেক সময় আসে, বিভিন্ন আলোচনা আসে। এবং যেমনটা আমরা দেখলাম যে যে গুরু শিষ্য পরম্পরার যে সাম্মানিক বেশ কিছু নাট্যদলকে কিছুদিন আগে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তকে নিয়েও একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল। এই যে নাটকের ওপর রাষ্ট্রের একটা থাবা পড়ে বলে বারবারই যে অভিযোগ ওঠে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এবং এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত? বা আমি টাকা নেব, তোমার কাছ থেকে টাকা নেব, তোমার নির্দেশ আমি মানব না? তাহলে টাকা হ্যাকটা হয় যদি আমি টাকা নেব না, আমি আমার মতো করে নাটক করব, এই কথা যদি কেউ বলতে পারেন তা হবে। এখন অনেকেই সে কথা বলছেন, কিন্তু খোঁজ দিয়ে দেখা গেল যে তারা একটা সময় টাকার জন্য অ্যাপ্লাই করেছিলেন, পাননি বলে এখন তারা বিপ্লবী হয়ে গেছেন। মানে একটা বড় একটা যুক্তি আছে যে রাষ্ট্রের অর্থ কি আর রাষ্ট্রের নিজের মন্ত্রীদের অর্থ, অর্থাৎ প্রধানমন্ত্রীর অর্থ না রাষ্ট্রপতির অর্থ? এটা কার অর্থ? এটা তো জনগণের অর্থ। এটা তো সব ক্ষেত্রেই সত্যি। কিন্তু মুশকিলটা হলো আমাদের এমন একটা ব্যবস্থার মধ্যে আমরা আমাদের দেশে রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়ে রয়েছে, যে যখন রাষ্ট্র ব্যবস্থা প্রধান হিসাবে আসবেন তারা তাদের দৃষ্টিভঙ্গি থেকেই রাষ্ট্র ব্যবস্থাকে চালনা করেন। এটা আমাদের চিরকালীন সত্য। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমি যে জায়গাটায় আছি, এই জায়গাটার নাম হচ্ছে ব্যারাকপুর। ব্যারাকপুরের এটা এমন একটা জায়গা যে জায়গাটায় এক সময়ে জীবনের শেষ 7টি বছরে প্রায় এসে কাটাতেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বাংলার একটা আশ্চর্য মানুষ, পথের পাঁচালীর লেখক। আমার থেকে ঠিক 2টো বাড়ি পরে একটা বাড়ি ছিল, সে বাড়িটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্বশুরমশাই ভাড়া নিয়েছিলেন, এবং ওইখানেই বিভূতিভূষণের দ্বিতীয় স্ত্রী, যার সঙ্গে তার বয়সের পার্থক্য ছিল 29 বছরের, সেই দ্বিতীয় স্ত্রী, মানে তার সঙ্গে তার জীবনটা কেটেছে আর কি। তিনি ভীষণ ভালোবাসতেন রমা বন্দ্যোপাধ্যায়, বা রমা বন্দ্যোপাধ্যায়ের বাবা ওখানে বাড়ি করেছেন। আর বিভূতিবাবু মাঝে মাঝেই চলে আসতেন, শনি রোববার দেখে চলে এসে তিনি ওই সের উপর উঠে, ছাদের উপর উঠে ওই ঘরে বসে, ছাদের ঘরে বসে তিনি দেবযান ইত্যাদি অনেকগুলো লেখা তিনি ওখানে বসে লিখতেন। এটা আমরা কেউ খবরই রাখি না, এবং ওই বাড়িটার সংরক্ষণে কোনো ব্যবস্থা হয়নি। কংগ্রেসের আমল গেল, তার আগে ব্রিটিশ আমল গেল, তারপরে কংগ্রেসের আমল গেল, তারপরে বামফ্রন্টের আমল এলো, তারপরে এই তৃণমূলের আমল এলো, কেউই খবর রাখে না। ইতিমধ্যে বাড়িটা ধ্বংসাবশেষ হয়ে 5তলা 6তলা একটা বিশাল একটা আবাসন তৈরি হয়ে গেছে। এত বড় ঘটনা ঘটেছে, অথচ কোনো কিছু না, আগামী প্রজন্ম জানতেই পারবে না এসব ঘটনা এখানে ঘটেছে। তার ফলে রাষ্ট্র, মানে ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল পার্টি, তারা কখনোই চায় না যেটা নিয়ে আমার ভোটের বাজারে যেটা কাউন্টেবল নয় সেটাকে নিয়ে আমি খুব কিছু একটা করবো আর কি। সেই যন্ত্রণাটা আমাদের ভোগ করতে হয়। আমরা যারা নাটক লিখি, নাটক করি বা করাই, তারা প্রত্যেক মুহূর্তে এটা ভোগ করি। কংগ্রেসের সময়, পরবর্তী সময়, দীর্ঘ বামফ্রন্টের সময় এবং তৃণমূল কংগ্রেসের সময় একজন নাট্য ব্যক্তিত্ব, একজন নাট্যকার বা যিনি একজন নাট্য অভিনেতা, তারা কি নিরপেক্ষভাবে কাজ করতে পারে প্রত্যেকটা সরকারের সময়?
অ্যাপলিটিক্যাল বলে কোনো কিছু হয় না, মানুষকে রাজনীতি করতে হয়। যে লোকটা বলে আমি রাজনীতি করি না, সে বড় রাজনীতি করে। এই হচ্ছে ঋত্বিক ঘটকের উক্তি, যার 100 বছর চলছে। আমি একমাত্র জীবিত মানুষ থিয়েটারে, একমাত্র এখনও আমার হিসেবে জীবিত মানুষ, যিনি টোটালি প্রায় দেড় মাস 2 মাস জেলখানায় কাটিয়েছি। আমার তখন বয়স কম, শম্ভু মতো মানুষ, তার সঙ্গে দেখা করতে যাব, আমার প্রচণ্ড উল্লাস এবং একই সঙ্গে অহংকার। আমি সোভিয়েটের থিয়েটার পড়ি, আমি সোভিয়েটের উপর পড়াশোনা করি, আমাকে সোভিয়েটের সংস্কৃতি আবাস থেকে আমাকে একটা বিশাল দায়িত্ব দেওয়া হয়েছে। কলকাতার সবচেয়ে প্রথম থিয়েটার ওয়ার্কশপ ট্রেনিংয়ের, যার সভাপতি ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, আর উপসভাপতির মধ্যে কুমার রায়টাই সব ছিলেন, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত ছিলেন, আমি সম্পাদক, সেক্রেটারি। আমার উপর দায়িত্ব দেওয়া হলো যে তুমি এটাকে গুছিয়ে তোলো। আমি প্রথম কলকাতার যে লেবেডেভ ড্রামা সার্কেল তৈরি করলাম, লেবেডেভের নামে, গোর্কি সদনে, সেখান থেকে আমি গেলাম সৌমিত্রের কাছে, গিয়ে বললাম যে জাভাস্কি আসছেন। কে জাভাস্কি? উনি বললেন। তখন উনি খোলেননি দরজাটা বাড়ি থেকে। আমি বললাম যে আমার নাম চন্দন সেন, আমি একটু নাটকটা লেখার চেষ্টা করছি, আর আমি এখানে আছি, এই লেবেদেভ ড্রামা সার্কেলে আমি দায়িত্বে আছি, এখানে আছি। তো রুদ্রদার নাম শুনে বললেন, রুদ্র আছে? খুব ভালো, খুব ভালো। সৌমিত্র আছে? খুব ভালো, খুব ভালো। এই বললেন, আপনি আসুন বলে দরজা খুলে দিলেন। আমি ভেতরে গিয়ে বসলাম, উনি রান্না করছেন। আমাকে বললেন আপনি বসুন, আমি একটু চা করে খাওয়াই আমাকে। আমি বললাম না 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 না, বললো না না না, এটা হয় না, আপনি বসুন। উনি চা করলেন, চা এনে দিলেন, বললেন আমার সামান্য রান্না প্রায় হয়ে গেছে, আপনার বলুন না, 10 মিনিট কথা বলতে পারবো আপনার সাথে। আমি বললাম যে জাভাস্কি আসছেন। আমি বললাম যে বিখ্যাত সোভিয়েটের বিখ্যাত পরিচালক, তিনি আসছেন, একটি মাত্র তার স্বপ্ন, তিনি আপনার সঙ্গে কথা বলবেন। আমি কি জানি? আমি তো কিছুই জানি না। আমি তখন কি আমার দুর্গতি হলো, আমি তখন বললাম সোভিয়েটে এই হচ্ছে, ওই হচ্ছে, এই হচ্ছে, সোভিয়েট থিয়েটার এইভাবে এগুচ্ছে, এইসব বলতে লাগলাম। উনি সব শুনলেন, কোনো কথা বললেন না। আমি বললাম আপনি চাটা খান। খেলাম, খেয়ে বললেন দেখুন আমি তো আধুনিক কিছু রাখি না, আমি ওই দিন যাবো, আপনি যখন নিজে এসছেন, আর সোভিয়েত থেকে যখন ওই ভদ্রলোক এসছেন, আমি যাব। তবে আপনি যেসব বইয়ের নাম বললেন, এইগুলো আপনি রেখে যান, আপনি যখন এনেছেন। আমি শুধু একটা কথা আপনাকেও বলে নেই, তাকেও জিজ্ঞাসা করব। কি? আচ্ছা, এই যে অলিম্পিক হলো, যখন মস্কো অলিম্পিক, তখন মস্কো থেকে সমস্ত ব্রথেল, বেশ্যাদের সেখান থেকে বিদায় করা হলো। কেন না? সোভিয়েত প্রচার করেছে আমাদের দেশে কোনো মেয়েদের বেশ্যাবৃত্তি নেই। লোকে যাতে টের না পায় যে এখানে একটা বেশ্যাবৃত্তির জায়গা আছে, তার জন্য তাদেরকে বলা হলো যে তোমরা গিয়ে এখান থেকে 3 কিলোমিটার, মানে 2 মাইল, 1 মাইল, 1.5 মাইল দূরে তোমরা একটা ব্যবস্থা হচ্ছে, তোমরা থাকো, আবার অলিম্পিক শেষ হলে আবার তোমরা এখানে আসবে। এবার এটা যার উপর দায়িত্ব দেওয়া হলো, সেই সেনাবাহিনীর সেই তরুণটির সাথে একটি এই পতিতার প্রণয় হলো এটা করতে গিয়ে। তার উপর একটি অসাধারণ নাটক, স্টার্স ইন দ্য মর্নিং স্কাই, আলেকজান্ডার গ্যালিন, সোভিয়েটের সবচেয়ে বড় নাট্যকার এখন, তার নাটককে নিষিদ্ধ করা হলো কেন? এই নাটকটা করতে দেওয়া হচ্ছে না কেন? মস্কোতে প্রস্টিটিউশন নেই, এটা প্রচার করার জন্য, এই কথাগুলো বাইরে বেরিয়ে আসবে এই জন্য। অর্থাৎ সোভিয়েট যে প্রচারগুলো করেছে, আমি তখন ভাবলাম কার সামনে আমি বলতে গেছিলাম, তিনি তো আধুনিকতম নাটক নিয়ে একদম সমস্ত কিছু জানেন। আমাদের বলা হয়েছিল যে তোমরা যারা নাও, তোমরা যারা রাষ্ট্রের কাছ থেকে সাহায্য নাও, তোমরা একটা করে ছোট ছোট 2 মিনিটের মধ্যে একটা করে প্লট তৈরি করবে। সেটা হচ্ছে মেরা ভারত মহান টাইপের একটা কিছু আর কি, যে সারা পৃথিবী তোমার বসুধৈব কুটুম্বকম, সারা পৃথিবী তোমারই।
দেখা গেল যে প্রায় সমস্ত দলই যারা এখন যারা বিপ্লব করছেন তারাও, তাদের মধ্যে অনেকেই, দুটো তিনটে দল এক্সেপশন আছে, তারা পাঠাননি, পাঠিয়েছেন, সেটা পাঠিয়েছেন এবং তাতে তাদের কোনো রকমই নেই না, কেন আমি পাঠাবো না, আমাদের এতগুলো টাকা আমাদের পাঠায় প্রতি বছর, তার বিনিময়ে রাষ্ট্র এইটুকু চাইতে পারে, আমরা আপনার দেবো না কেন, এই কথা। এবং এখন দেখা গেল যে এরকম যারা দলের ছিল তাদের অনেকগুলোকে পুরো কেটে দিয়েছে, একদম পুরো নীল করে দেওয়া হয়েছে। এবার যারা নীল করেছে সে ব্যাপারটা আমি সমর্থন করি না। তারা রাজনৈতিক কারণে যদি নীল করে থাকেন, যে তারা একটা অন্য তাদের সঙ্গে বিবদমান কোনো শক্তির সমর্থন করেন বলে তারা নীল করেছেন, সেই ব্যাপারটা সমর্থনীয় নয়, কোনো অবস্থাতেই নয়। আমি চাই যে প্রত্যেকেই পাক, কিন্তু এটাও সত্যি তাহলে তাদের মধ্যে কেউ কেউ যদি বলেন যে যারা পাচ্ছে তারা দালাল, তাহলে দাদা আপনারা এতদিন দালালি করলেনটা কেন? এখন দালালিটাতে আপনাদের দালালির যে ভাগটা আপনাদের কেড়ে নেওয়া হয়েছে বলে আপনারা তো অন্য দালালদের গালাগালি দিতে পারেন না, আপনাকে তো সেই শুদ্ধাচারী হতে হবে। এই কথাটা আমি বিশ্বাস করি। বর্তমান সময়ে সবথেকে আলোচিত বিষয় যেটা বলা যেতে পারে যে আরজি করের যে ঘটনা, এখনো পর্যন্ত বিচার সে অর্থে পাওয়া যায়নি বলে বারবার দাবি উঠছে। সেখানে দাঁড়িয়ে সরকারের অবস্থান, রাজনৈতিক দলগুলির অবস্থান এবং সাংস্কৃতিক যে সমস্ত আন্দোলন উঠে আসছে, সাংস্কৃতিক কর্মীদের যে সমস্ত আন্দোলন, নাগরিক সমাজের যে সমস্ত আন্দোলন, এই সামগ্রিক বিষয়টা, রাত দখল হচ্ছে, রাত্রে মানুষ মিছিল করছেন, এই সামগ্রিক বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন বা কিভাবে দেখছেন? এটা একটা ঘোরতর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। অনেকের মতো আমিও এই প্রতিবাদে অংশী ছিলাম, অংশী এখনও আছি। আমার এই ব্যাপারটা নিয়ে কোনো আফসোস নেই যে আমি এর প্রতিবাদী, আমি একজন প্রতিবাদী। এমনকি এই কথাটা বহু চর্চিত, আমি যেটা চাই না সেটাও হয়েছে, আমাকে নিয়ে খুব আলোড়ন তৈরি হয়েছে। কেন না, একজন বিধায়ক তিনি বলেছিলেন যারা প্রতিবাদ করছেন তারা যদি পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে কোনো পদক বা উপাধি পেয়ে থাকেন সেগুলো ত্যাগ করে প্রতিবাদ করেন। হ্যাঁ, আমি তার ফলে যখন 2017-তে আমাকে দীনবন্ধু পুরস্কার দেওয়া হয়, আমি যিনি পুরস্কার দিয়েছিলেন তিনি আমার খুব পরিচিত মানুষ, তিনি বর্তমানে সংস্কৃতি মন্ত্রীও বটে। তার মা এক সময় পার্টি করতেন এবং আমি সেই সূত্রে তার মার প্রতিও খুব শ্রদ্ধাশীল যাচ্ছিলাম। বুদ্ধবাবু তার মাকে খুব সম্মান করতেন। যাই হোক, তিনি যখন আমাকে বললেন যে আপনাকে এবারে যদি পুরস্কার দেওয়া হয় দীনবন্ধু, আমি বললাম আমি তো নেব না, এই কারণে নেব না যাদের বিরুদ্ধে নারদা সারদার নালিশ আছে, প্রমাণিত হয়নি কিন্তু নালিশ আছে, ছবিতে দেখা গেছে, তাদের হাত থেকে আমি এই মুহূর্তে কোনো পুরস্কার নেব না যতক্ষণ পর্যন্ত তারা নির্দোষ প্রমাণিত না হয়। তারপরে আমি সেটা প্রত্যাখ্যান করি। যখন ওই কথাটা বলল, আমার মনে হলো ওই কথাটা ও নিজে সংলাপ বলতে পারে না, অন্যের শেখানো সংলাপ ছাড়া। ওকে কেউ বলেছিল যে এইভাবে বলো, সেভাবেই ও বলেছে। জাপাল সাত্রে বলেছিলেন যে থিয়েটার যদি করতে হয় তাহলে আমি বুঝেছি, আমি পার্টির মেম্বারশিপ ত্যাগ করেই বুঝতে পারছি যে কোনো পার্টির কাছে মাথা নিচু করে কোনো সত্যিকারের কোনো প্রতিবাদ হয় না, কারণ প্রতিবাদযোগ্য ব্যাপার সব কিছুর মধ্যেই থাকে, সব পার্টির মধ্যে প্রতিবাদযোগ্য ব্যাপার থাকে। কোনো পার্টির বিশেষ করে তার সদস্য পদ নিয়ে এটা ঠিক মতো সেটা করা যায় না, কোথায় যেন একটা থাকে। আরজি করের ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে নতুন একটা আন্দোলনের পথ দেখিয়ে দিল, যে এই আন্দোলনটা করতে পারলেই সমাজের মধ্যে বিরাজমান যা কিছু দুর্নীতি, যা কিছু করাপশন, যা কিছু অন্যায়, যা কিছু অবিচার, তার একটা প্রতিবেদন হবে।
এবং পাশাপাশি এটাও দেখিয়ে দিল এটা যে এই যে ডাক্তারবাবুরা এটা আন্দোলনটা করছেন, তাদের মধ্যে আবার ডিভিশন তৈরি হয়ে গেল। তার ফলে এখন ভালো একটা আন্দোলন করতে গেলে তার পাশাপাশি এটাও আমাদের হিসেবে রাখতে হয় যে সেটাকে ভাঙার ব্যবস্থাও কিন্তু একই সঙ্গে উঠছে, গড়ার পাশাপাশি ভাঙার ব্যবস্থাও হলো। যারা জানেন সুভাষচন্দ্র বসু যখন আজাদের ফৌজ তৈরি করলেন, সেই ইতিহাসটা যারা পড়েছেন তারা জানেন যে এই ফৌজকে ভাঙার জন্য, এই ফৌজকে মিসলিড করার জন্য ব্রিটিশ শক্তিও চেষ্টা করেছিল অন্যভাবে এর মধ্যে কিছু ঢুকিয়ে দিতে। সুভাষচন্দ্র নতুন তেজে, নতুন বুদ্ধিদীপ্তিতে এর প্রতিরোধ করেছিলেন। চন্দ্রবাবু, আমরা আলোচনার একদম শেষের দিকে চলে এসেছি। শেষ যে প্রশ্নটা আপনাকে জিজ্ঞেস করবো, যার দিন আপনার এতদিনকার নাটকের বিষয়ে প্রাজ্ঞতা, আপনার এত অভিজ্ঞতা, তার উপরে দাঁড়িয়ে আপনার কি মনে হয় নাটকের এবং নাটকের সঙ্গে যারা যুক্ত, আগামীর ভবিষ্যৎ, তরুণ প্রজন্ম যারা নাটকের সঙ্গে যুক্ত, তাদের আগামী দিনের ভবিষ্যৎ এটা কিভাবে আপনি দেখছেন বা কি মনে হচ্ছে আপনার, সংক্ষেপে যদি জানান? না, আমার মনে হচ্ছে যে খুব উজ্জ্বল ভবিষ্যৎ। আমাদের তরুণ প্রজন্মের মধ্যে ভালো লিখছে, ভালো নাটক নিয়ে ভাবছে এমন অজস্র মানুষ আছেন। এটা হলো চারু মজুমদার, যাকে নিয়ে আমি নাটক লিখছি, তার একটা আশ্চর্য কথা আছে। তিনি বলেছিলেন যে স্বপ্ন দেখাটাই শুধু নয়, স্বপ্ন দেখার জন্য অন্যদের প্ররোচিত করাটাই হচ্ছে থিয়েটারের কাজ। আমি মোটেই হতাশ নই, বরঞ্চ আমি অত্যন্ত আশাবাদী। হয়তো দেখা যাবে তারা মনে করবেন যে আমাদের দিনই হচ্ছে সেরা দিন, সেটাও ভুল, কারণ তারপরে হয়তো আরেকটা প্রজন্ম তৈরি হবে যেটা মনে করবে থিয়েটার তো আর এক জায়গায় দাঁড়িয়ে নেই, থিয়েটার তো বদলে গেছে। আগে তো একটা বিশাল সংলাপ সেরকম সংলাপ হতো না, এখন সংলাপ সবচেয়ে ছোট ছোট সংলাপ করে দিচ্ছে। সুতরাং এখনকার দিনের যে সংলাপ, এখনকার দিনের যে স্টাইল, সেটা আয়ত্ত করতে পারা যায় বলেই থিয়েটারটা একটা বিজ্ঞান এক জায়গায় আটকে থাকে না, থিয়েটারও এক জায়গায় আটকে নেই। যেটুকু মনে আছে এটুকু বলি, পারফিউমের মদির গন্ধে বিবশ তোমার অঙ্গ, ক্যাফেটোরিয়ায় একটি ঘন্টা দেবে নাকি তুমি সঙ্গ, সব কথামালা উজাড় করব, কফি হাতে 1 ঘন্টা, দোদুল স্বপ্নে স্মৃতির গন্ধ ব্যাকুল করুক মনটা, হিসেবের ছাই এসো না পোড়াই, হিসেবের ছাই এসো না পোড়াই, বাজে কথা সব ধাপ্পা, বাজে কথা সব ধাপ্পা, তুমি বায়োলজি ক্লাস, আমি বায়রনে ফ্ল্যাশ, মাঝে অদূরের নীরবতা, তুমি বায়োলজি ক্লাস, আমি বায়রনে ফ্ল্যাশ, মাঝে অদূরের নীরবতা। অনেক ধন্যবাদ চন্দনবাবু আমাদের সাথে কথা বলার জন্য। আমরা কথা বললাম চন্দন সেনের সঙ্গে, এবং এই মুহূর্তে তার যে অভিজ্ঞতার ভাণ্ডার, সেই অভিজ্ঞতার ডালি বলা যায়, কিছুটা আমাদের সামনে তিনি সময়ের মধ্যে তুলে ধরার একটা চেষ্টা করলেন। এবং তার মধ্যে দিয়ে যেমন নাটকের সেকালের গল্প থাকলো, তার সঙ্গে থাকলো নাটকের একালের গল্প, এবং তার সঙ্গে সমসাময়িক সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটের বেশ কিছু ঘটনা, এবং আগামী দিনে নাটকের কি ভবিষ্যৎ, সেই সমস্ত বিষয়ে তিনি আমাদের সামনে বলেন। অনেক ধন্যবাদ চন্দনবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। 80 বছরের একজন নাট্যকারের সাক্ষাৎকার নেওয়ার জন্য আমি এই যৌবনকে আমি নমস্কারকে জানাই। আপনারাও নজর রাখুন ট্রাইব টিভি বাংলায়।